আগের দিনে আমরা আয়নীয় যৌগ পড়েছিলাম, আজকে আমরা পড়বো দেখো সমযোজী যৌগ। তো আগের পার্ট যারা দেখোনি ডিসক্রিপশনে লিংক আছে, তোমরা সেখানে দেখিয়ে নাও। এবার চলো বলছি যে সমযোজী যৌগটা কি হয়। তাহলে আগের দিনে আমরা দেখেছিলাম যে একটি মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বেশি থাকছিল আর আরেকটার ক্ষেত্রে কম, দিয়ে যেটার মধ্যে বেশি ছিল সেটা কমটাকে দিয়ে দিয়েছিল, দিয়ে আয়নীয় যৌগ হচ্ছিল। এবার সমযোজী যৌগের ক্ষেত্রে কি হবে, আমি দেখো উদাহরণ দিয়ে বলছি। ধরো নাইট্রোজেন আছে, তাহলে নাইট্রোজেনের মধ্যে আমরা জানি ইলেকট্রন কত হবে 2,5, কারণ 7টা ইলেকট্রন হয়। ঠিক আছে, এবার দেখো এই যে 2,5 আছে, তাহলে এখানে যদি আমরা দুটো নাইট্রোজেন অণুকে পরপর রাখি, তাহলে এখানে কটা ইলেকট্রন আছে 5, 1 2 3 4 5, এখানেও কটা ইলেকট্রন আছে 5, 1 2 3 4 5। ঠিক আছে, এবার এগুলো যখন আমরা একসঙ্গে রাখলাম, দেখো তাহলে এবার এটার মধ্যে আমরা জানি যে যে কোনো মৌল সুস্থিত হওয়ার জন্য 8টি ইলেকট্রন প্রয়োজন হয়। কটা? 8। এবার এখানে কটা ইলেকট্রন আছে? 5টি আছে, কিন্তু এখানে 3টি ইলেকট্রন কম আছে। তাহলে এবার এখানে দেখো এটারও কম আছে, এটারও কম আছে, তাহলে যখন দুজনেরই কম ইলেকট্রন সংখ্যা থাকবে তখন সেটার মধ্যে আয়নীয় যৌগ গঠন হবে না, কারণ আয়নীয় যৌগতে একটার ক্ষেত্রে বেশি ছিল আর একটার ক্ষেত্রে কম ছিল, যেটা বেশি ছিল সেটা কমটাকে দিয়ে দিয়েছিল, কিন্তু এখানে দুটোর মধ্যেই কম আছে, তার জন্য এখানে আয়নীয় যৌগ হবে না। তাহলে এখানে কি হবে? সমযোজী যৌগ। তার জন্য এবার সমযোজী যৌগটা কিভাবে হবে, দেখো এখানে কি করা যায়। এখানে যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেনটা 3টে ইলেকট্রন পরপর এভাবে রেখে দিলে, এই নাইট্রোজেনটা, আবার এই নাইট্রোজেনটাও 3টে ইলেকট্রন এভাবে রেখে দিলে। ঠিক আছে, এবার এখানে এটার কাছে দুটো আছে আর এই নাইট্রোজেনের কাছে কটা আছে? এখানে দুটো থেকে গেল। তাহলে এবার দেখো এখানে আছে দুটো ইলেকট্রন আর এগুলো 6টা, তাহলে এইভাবে এই 2 আর 6 দুটোকে একসঙ্গে ব্যবহার করে 8টা ইলেকট্রন হয়ে গেল। এখানেও দেখো 2 আর 6 ব্যবহার করে 8টি ইলেকট্রন হয়ে গেল। তাহলে এইভাবে যখন কোনো একটা যৌগ n দেখো 3টে ইলেকট্রন দিলে তাই ত্রিবন্ধন দিয়ে এখান থেকে চলে আসবে N2। তাহলে এইভাবে যখন কোনো যৌগ গঠন হবে সেটাকে বলা হবে সমযোজী যৌগ। তাহলে এখানে কি ঘটলো, দেখো ইলেকট্রনগুলোর মধ্যে আদান প্রদান হলো না, ইলেকট্রনগুলির মধ্যে সমানভাবে ব্যবহার হলো। তাহলে যখন ইলেকট্রনগুলি সমানভাবে ব্যবহার হয় কোনো যৌগ গঠিত হয় সেটাকে বলা হয় সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধন বা সমযোজী যৌগ কাকে বলে সেটা আমি লিখিয়ে দিচ্ছি, তারপর দেখো পরপর আমি বলছি। তাহলে প্রথমে তোমরা হেডিং দাও খাতার মধ্যে যে সমযোজী বন্ধন। এবার আমি একটা সমযোজী বন্ধন কাকে বলে সেটা আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। লেখো, লেখো দুটি মৌল পরস্পর ইলেকট্রন সমভাবে ব্যবহার করে যে যৌগ গঠন করে তাকে সমযোজী যৌগ বলে। যেমন হতে পারে ধরো H2O জল, তারপর CO2 কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন H2, তাহলে এগুলো হয়ে গেল সমযোজী যৌগ। এবার জানবো যে সমযোজী যৌগ কয় প্রকারের হতে পারে। তাহলে দেখো সমযোজী যৌগ 3 প্রকারের হতে পারে: সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন এবং সমযোজী ত্রিবন্ধন। তাহলে প্রথমে আমরা সমযোজী এক বন্ধন যেটা আছে সেটা বলছি। তাহলে তোমরা লিখে নাও বইয়ে যে খাতায় যে সমযোজী এক বন্ধন। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এক বন্ধন মানে কি, যেখানে একটা বন্ধন থাকবে। আচ্ছা, এগুলো তোমাদের বইয়ে ঠিকমতো লেখা নাই, হ্যাঁ, একটু আলাদা অন্যভাবে আছে, তো আমি ভালোভাবে বোঝাচ্ছি। এগুলো থেকে তোমাদের সব কোশ্চেন হয়ে যাবে এবং এগুলো থেকে তোমরা সব কিছু শিখে যাবা, শেখা যেটা আছে সেটা মেন। ঠিক আছে, এবার দেখো সমযোজী এক বন্ধন কিভাবে হয়। ধরো কোনো একটা মৌল আছে যেমন ফ্লুরিন, তাহলে ফ্লুরিনের ক্ষেত্রে যখন গঠন হবে আমরা জানি ফ্লুরিন 9 হয়, তাহলে কত হয়ে যাবে 2,7। ঠিক আছে, তাহলে যখন ফ্লুরিন যৌগটা গঠন হবে তাহলে কিভাবে হবে, দেখো F এখানে একটা আছে, এখানে আর একটা, দুটো F2 যেটা গঠন হবে সেটা আমরা দেখব। তাহলে এবার দেখো এখানে 7টি ইলেকট্রন আছে, তাহলে 1 2 3 4 5 6, এভাবে দেখলাম এটা 7, এখানেও 7। দেখো একটা ডট আর একটা ক্রস, এগুলো ক্রস এগুলো ডট, কেন? কারণ যাতে আমরা বুঝতে পারি যে কোনটা কিসের ইলেকট্রন, মানে কোন ইলেকট্রনগুলি কার, তার জন্য। ঠিক আছে, এবার দেখো এখানে কি হলো, এখানে 7টি ইলেকট্রন আছে, কিন্তু আমাদের কটি প্রয়োজন? 8টি ইলেকট্রন প্রয়োজন। তার জন্য দুজনে দুটো ইলেকট্রন সমানভাবে ব্যবহার করবে, যে সেখানে হয়ে যাবে সমযোজী এক বন্ধন। তাহলে এবার দেখো এই ফ্লোরিনটা এখানে 2 4 6 হয়ে গেল, একটা মাঝে রাখলে এটাও একটা মাঝে রাখবে, তারপরে এখানে কত থাকবে 1 2 3 4 5 6। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে 6 আর 2 কত হয়ে গেল 6, আর এখানে আচ্ছা 6 আর 2 কত হয়ে গেল 8, তাহলে দেখো এটা হয়ে গেল 8, 2 2 4 6 8। ঠিক আছে, আর এখানে দেখো এটা হয়ে গেল 6 আর 2 কত হয়ে গেল 8। তাহলে এইভাবে যখন গঠন হলো তাহলে F এখানে সিঙ্গেল বন্ধন দিয়ে F, তাহলে এখান থেকে যে F2 তৈরি হলো তাহলে সেই F2টা হবে একটা এক বন্ধন।
তাহলে সমযোজী এক বন্ধন মানে কি, যখন তাদের মধ্যে কেবলমাত্র একটি বন্ধন থাকবে সেটাকে বলা হবে সমযোজী এক বন্ধন। ঠিক আছে, এবার দেখো আর একটা উদাহরণ দিচ্ছি, যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, বইয়েও তোমাদের আশা করছি আছে এটা, সমযোজী এক বন্ধনের। আর এটা খুবই সোজা, আমি হাইড্রোজেনের ক্ষেত্রে বলছি। তাহলে হাইড্রোজেন যখন H2 গঠন হয়, তাহলে হাইড্রোজেন জানো তোমরা শুধুমাত্র 1 হয়। তাহলে দেখো দুটো H আছে, একটাকে ধরো ক্রস দেখালাম আর একটা ডট। তাহলে এবার যখন আমরা এটা করব, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো 8টি ইলেকট্রন হওয়া সম্ভব নয়, কারণ হাইড্রোজেনে 8টি ইলেকট্রন অনেক দূরে, এখানে মাত্র একটা ইলেকট্রন আছে। তার জন্য হাইড্রোজেনটা দুটো ইলেকট্রনেই সুস্থিত হয়ে যায়। তাহলে বললাম 8টি ইলেকট্রন হবে না, তার জন্য দুটো ইলেকট্রনেই হাইড্রোজেন সুস্থিত হবে। তাহলে এবার তার জন্য এখানে দেখো একটা হবে কি, একটা ক্রস আর একটা ডট, আর এখানে হয়ে গেল। তাহলে দেখো এটা, এই হাইড্রোজেনটা দুটোতে সুস্থিত হয়ে গেল, আবার এটাতেও দুটোতে সুস্থিত হয়ে গেল, দিয়ে এখান থেকে কি চলে এলো H2। তাহলে এইভাবে যখন হাইড্রোজেন বললাম একটি ইলেকট্রন দেখো সমানভাবে দুজনে রাখলে, দিয়ে দুজনে ব্যবহার করলে, তাহলে এটাকে বলা হবে সমযোজী এক বন্ধন। তাহলে সমযোজী এক বন্ধনের ক্ষেত্রে একটি ইলেকট্রনকে দুইভাবে দুজনে ব্যবহার করে। ঠিক আছে এটা। আচ্ছা, তারপরে এবার দেখো আমরা জানবো সমযোজী দ্বিবন্ধন। আচ্ছা, যদি পরীক্ষায় পড়ে বা এমনি নর্মালি এগুলো পরীক্ষায় আসে না, তাও বলছি কাকে বলে। তাহলে যখন দুটি পরমাণু পরস্পর দুটি ইলেকট্রন আদান প্রদান করে সমানভাবে ব্যবহার করে বন্ধন গঠন করে, সেটাকে সমযোজী দ্বিবন্ধন বলা হয়। ঠিক আছে, এবার সমযোজী দ্বিবন্ধন, তোমরা এটা হেডিং দাও, আমি বলছি সমযোজী দ্বিবন্ধন। তো সমযোজী দ্বিবন্ধনের ক্ষেত্রে কি হবে, দেখো যেমন আছে অক্সিজেন, তাহলে অক্সিজেন O2 যখন তৈরি হবে, তাহলে অক্সিজেনে কত হয় 2,6। হ্যাঁ, তাহলে এটা দেখো এবার দুটো অক্সিজেন আছে দুটো, তাহলে এখানে শেষে কটি ইলেকট্রন আছে 6, 2 4, এখানে আছে 6, এখানেও 6টি ইলেকট্রন হবে, 2 এটা ধরলাম 4, এটা ধরলাম 6। এবার দেখো এখান থেকে কি তৈরি হবে, এখানে যখন আমরা দেখব, তাহলে অক্সিজেন দেখো কটি ইলেকট্রন, আচ্ছা কটি আমাদের প্রয়োজন 8টি, কিন্তু এখানে আছে 6টি, তার জন্য আর কটি লাগবে 2টি। তাহলে যতটা ইলেকট্রন লাগবে ততটা এখানে রাখবে, দুটো রাখলে তাহলে নিচের কাছে আর কত 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 থাকবে 4। এখানেও দেখো এখানে দুটো দিয়ে দিলে তাহলে আর কটা থাকবে নিজের কাছে 4, তাহলে 1 2 3 4। এবার দেখো 4 আর 4 এটা হয়ে গেল 8, এটাও হয়ে গেল 4 আর 4 8। এখান থেকে অক্সিজেন কত বন্ধন, দুটো দুটো দিলে তাই দ্বিবন্ধন, যতটা ইলেকট্রন দিবে তত বন্ধন, তাহলে এটা হয়ে গেল। এখান থেকে কি চলে এলো O2। তাহলে এইভাবে দেখো অক্সিজেন যখন গঠন হবে, তাহলে সেটাকে কি বলা হবে, এই গঠনটাকে বলা হবে দ্বিবন্ধন। তাহলে দ্বিবন্ধন মানে কি বললাম, যখন দুটো দুটো ইলেকট্রন থাকবে, তাহলে তাদের মাঝে সেটাকে বলা হবে অক্সিজেনের বা সমযোজী দ্বিবন্ধন। এবার দেখো সমযোজী দ্বিবন্ধনের আরও উদাহরণ তোমাদের জানতে হবে, তো সেগুলো আমি দেখাচ্ছি। এবার এগুলো তোমাদের বললাম খুব একটু ভালোভাবে দেখতে হবে, যাতে তোমাদের এগুলো বুঝতে পারো। ঠিক আছে, এবার দেখো যেমন আর একটা আমি বলছি, যখন কার্বন ডাই অক্সাইড গঠন হয়, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড CO2 যখন গঠন হয়, তখন কিভাবে হয় সেটা বলছি। দেখো তাহলে কার্বন মানে একটা কার্বন থাকবে। আচ্ছা, এবার কার্বনের ইলেকট্রন বিন্যাস কত হবে, দেখো 2,4, আর অক্সিজেনের কত হবে 2,6। ঠিক আছে, এবার দেখো কার্বন আর অক্সিজেন কটা আছে, দুটো, তাহলে একটা এই সাইডে দেখালাম আর একটা এই সাইডে। তাহলে এবার দেখো এটার মধ্যে এখানে কটি ইলেকট্রন আছে 6, 2 4 6, এখানেও কটি আছে 6 2 4 6, আর কার্বনের মধ্যে কটি আছে 4, 1 2 3 4। এবার দেখো এখানে যে অক্সিজেন আছে সেগুলোর মধ্যে দেখো এইভাবে দুটো দুটো, আর এখানে মাঝে দুটো রাখবে, আর এই যে কার্বন আছে সেটাও মাঝে দুটো রাখবে। আবার সেম এই কার্বনটা এখানে দুটো মাঝে রাখলে, আর অক্সিজেনটা দুটো রাখলে, তাহলে নিজের কাছে কটা থাকবে 4, কারণ মোট কটা ছিল 6। তাহলে দেখো 4 আর 4 8 হয়ে গেল, এটাও 8 হয়ে গেল। আর এখানে দেখো এই যে বন্ধন এটাও ফিল হতে হবে, তার জন্য এটাও 4 আর 4 দিয়ে এটাও কত হয়ে গেল 8। তাহলে এইভাবে দেখো এই যে অক্সিজেনটা সেটা কার্বনের সঙ্গে দ্বিবন্ধন করে যুক্ত হয়ে গেল, আবার এই এই অক্সিজেনটাও দ্বিবন্ধন করে যুক্ত হয়ে গেল, এখান থেকে কি চলে এলো CO2। তাহলে এইভাবে দেখো CO2 গঠন হয়। তাহলে এটাও একটা সমযোজী দ্বিবন্ধন। দ্বিবন্ধন কেন, কারণ বললাম এদের মধ্যে ডবল ডবল দুটো দুটো ইলেকট্রন বিভাজিত হলো সে কারণে। ঠিক আছে, তাহলে এগুলো বললাম, তোমরা ভালোভাবে মনে রাখো। নেক্সট এবার দেখো সমযোজী এক বন্ধন হয়ে গেল, সমযোজী দ্বিবন্ধন হলো, এবার থাকবে সমযোজী ত্রিবন্ধন। ত্রিবন্ধন মানে কি, যেখানে তিনটে বন্ধন থাকবে। ঠিক আছে, তাহলে সমযোজী ত্রিবন্ধন বলছি আমি, তোমরা দেখো ত্রিবন্ধন। আচ্ছা, যারা ভিডিওটি লাইক করেনি অবশ্যই তোমরা আমাদের ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তারপরে আমরা পরপর বলছি। তাহলে এবার সমযোজী ত্রিবন্ধন কি হবে দেখো, তাহলে যখন ধরো আমি ওই যেটা বলছিলাম নাইট্রোজেন অণুটা, তো এটা আমি আবার ডিটেলসে দেখাচ্ছি। তাহলে নাইট্রোজেন আছে, আর তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কত হবে 2,5। তাহলে দেখো একটা নাইট্রোজেন আছে আর একটা নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের শেষে কটি ইলেকট্রন থাকে 5টি, তাহলে এটাতেও 5, এটাতেও
দেখো 5। এবার কটি ইলেকট্রন প্রয়োজন? 3টি প্রয়োজন। তাহলে যটি প্রয়োজন তটি মাঝে রাখবে। হ্যাঁ, তাহলে এখানে 3টে আছে, 3টে এখানে মাঝে রাখলে, এটাতেও এখানে 3টে মাঝে রাখলে, আর নিজের কাছে কটি থাকবে? 2। তাহলে দেখো 6 আর 2, 6 আর 2 কত হয়ে গেল? 8। এটাও 6 আর 2 8 হয়ে গেল। তাহলে এখানে দেখো কত করে ইলেকট্রন দিলে? 3, তার জন্য 3টে ইলেকট্রনে কি তৈরি হয়? ত্রিবন্ধন। তাহলে এটা হয়ে গেল একটা নাইট্রোজেনের ত্রিবন্ধন। ত্রিবন্ধন কাকে বলে? যখন 3টি ইলেকট্রন সমানভাবে ব্যবহার হয় দিয়ে যে যৌগ গঠন হয় সেটাকে বলা হয় সমযোজী ত্রিবন্ধন। ঠিক আছে, এবার সমযোজী ত্রিবন্ধনের আরও উদাহরণ আছে, তো সেগুলো বড়, যেমন আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখো অ্যাসিটিলিন C2H2, এটা যখন গঠন হয় তখন, তাহলে দেখো C2 তার মানে দুটো কার্বন থাকবে আর দুটো হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, এবার দেখো এগুলোর মধ্যে আমরা জানি কার্বনের ক্ষেত্রে কত হবে? 2,4, আর হাইড্রোজেনের ক্ষেত্রে 1। তাহলে হাইড্রোজেনের 1টি আছে, কার্বনের কটি আছে? দেখো 4, 1 2 3 4। ঠিক আছে, আর এটাও আমি 1 2 3 4, এগুলো আমি সব একই করে দিলাম। তাহলে এবার দেখো এখানে যে হাইড্রোজেনটা আছে সেটা একটা মাঝে রাখবে, এই কার্বনটা একটা মাঝে রাখলো। ঠিক আছে, এবার এই কার্বনের কাছে কটি ছিল? 3টি, 3টি সে এখানে রাখবে। এই কার্বনের কাছেও দেখো 3টি থাকবে, 3টি এখানে থাকলো, এই কার্বনটা এখানে থাকবে, এই যে হাইড্রোজেন আছে তার একটা, আর একটা এই কার্বনের দিয়ে দেখো এইভাবে হয়ে গেল হাইড্রোজেন। আচ্ছা, এবার দেখো এটা কত হয়ে গেল? 2। আচ্ছা, সব এখানে ক্রস লিখলাম। এটাও দেখো 2। হাইড্রোজেনে জানি আমরা যে দুটোতে হয়, তাহলে দেখো এটা হয়ে গেল 6 আর 2 8, আবার এটাও দেখো 6 আর 2 কত হয়ে গেল? 8। ঠিক আছে, এবার দেখো এগুলো একটু কঠিন লাগতে পারে, তার জন্য তোমরা যদি না বুঝতে পারো তাহলে আবার দেখো বারবার, তাহলে তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি এগুলো করাচ্ছি, এগুলো ডিটেলসে সব কিছু নাই, তাও আমি ডিটেলসে একটু পড়াচ্ছি যাতে তোমাদের সব সুবিধা হয় বুঝতে। ঠিক আছে, তাহলে দেখো আমরা সমযোজী এক বন্ধন মানে যখন একটি বন্ধন থাকবে শুধুমাত্র, সমযোজী দ্বিবন্ধন মানে যখন ডবল ডবল দুটি বন্ধন থাকবে, আর সমযোজী ত্রিবন্ধন মানে যখন তৃতীয় বন্ধন 3টি বন্ধন থাকবে। আর কয়েকটি সমযোজী বন্ধন তোমাদের বইয়ে আছে, আমি সেগুলো দেখাচ্ছি, তোমরা দেখো। প্রথমে আছে H2O মানে জল। তোমরা আমি যেভাবে এগুলো লিখছি সেভাবেই চেষ্টা করবা। ঠিক আছে, আমি যেভাবে ডিজাইনগুলো করছি সেইভাবেই করো। তার প্রথমে আছে H2O, তাহলে এখানে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয়? 1, আর অক্সিজেনের ক্ষেত্রে কত হয়? 2,6। তাহলে এবার দেখো H2O, তাহলে H কটা আছে? 2টো আছে H, আর একটা আছে অক্সিজেন। তাহলে এবার দেখো H এর কটা ইলেকট্রন আছে? 1টি, এখানেও আছে 1টি। অক্সিজেনের কটি ইলেকট্রন আছে? 6, 1 2 3 4 5 6। এবার দেখো একটি ইলেকট্রন জানো তোমরা যে সমানভাবে ইলেকট্রন দিবে, তাহলে হাইড্রোজেন এখানে একটা ইলেকট্রন দিবে, অক্সিজেন একটাই দিবে। এবার অক্সিজেনের দেখো তাহলে এটাকেও একটা দিতে হবে, এটা আর এটা একটা হাইড্রোজেন দিয়ে। এখানে দেখো অক্সিজেনের কাছে মোট কটি ছিল? 6টি, এখানে দুটো দিয়েছে, আর কটি থাকবে? 4। ঠিক আছে, এবার দেখো যে ইলেকট্রনগুলো এখানে যে ইলেকট্রনগুলো বন্ধন করছে না তাদেরকে বলা হবে নিঃসঙ্গ জোড়। ঠিক আছে, মানে এগুলো কারো সাথে নাই, নিঃসঙ্গ জোড়। আর যেগুলো এগুলো ইলেকট্রন যেগুলো বিক্রিয়া করছে বা বন্ধন গঠন করছে সেটাকে বলা হবে ইলেকট্রন জোড়, ইলেকট্রন জোড়। ঠিক আছে, তাহলে যারা এইভাবে যুক্ত হবে সেগুলো হবে ইলেকট্রন জোড়, আর যারা যুক্ত হবে না তারা হবে নিঃসঙ্গ জোড়। তাহলে দেখো এটাতে দুটো হয়ে গেল, এটাতে দুটো হয়ে গেল। এবার এটাতে দেখো 6 আর 4 6 আর 2 8। ঠিক আছে, এখান থেকে দেখো অক্সিজেন এটার সঙ্গে একটা ইলেকট্রন, এক বন্ধন, এটাতেও একটা ইলেকট্রন দিলে এক বন্ধন, এখান থেকে কি চলে এলো? H2O মানে জল। তাহলে জলের গঠন এইভাবে হয়, তোমরা অবশ্যই এটা ভালোভাবে লিখে নাও। নেক্সট এবার দেখো আমরা জানবো মিথেন যেটা আছে সেটা দেখে নিই। মিথেন, মিথেন মানে কি জানো তোমরা? CH4। তাহলে মিথেন CH4। তাহলে দেখো কার্বন, কার্বনের ক্ষেত্রে কটি হবে? 2,4। আর H এর হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয়? শুধুমাত্র 1। তাহলে প্রথমে C দেখালাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আগের দিন যে আয়নীয়গুলো করেছিলাম সেগুলো আরও অনেক কয়েকটা প্র্যাকটিস করতে হবে, তো সেগুলো আমি এটার পরে কয়েকটা প্র্যাকটিস করাবো। ঠিক আছে, তো সেগুলো একটু পরে আমরা আবার করছি। ঠিক আছে, এবার দেখো এখানে যে C আছে, তাহলে C একটা আছে, হ্যাঁ, আর হাইড্রোজেন কটি আছে? 4। তাহলে 1 2 3 4। ঠিক আছে, এবার দেখো কার্বনের ক্ষেত্রে কটি ইলেকট্রন আছে? 4টি ইলেকট্রন আছে পরপর, হাইড্রোজেনের ক্ষেত্রে 1টি ইলেকট্রন আছে। ঠিক আছে, এবার দেখো তোমরা জানো যে কার্বন, হাইড্রোজেনে একটা রাখবে আর কার্বন একটা রাখবে, সেম। দেখো এখানেও একটা হাইড্রোজেন থাকবে, একটা কার্বনের থাকবে, একটা হাইড্রোজেন একটা কার্বনের। তাহলে এখানেও দেখো সেম, একটা থাকবে হাইড্রোজেনের, একটা থাকবে কার্বনের। ঠিক আছে, আর এখানেও থাকবে একটা হাইড্রোজেনের, একটা কার্বনের। দিয়ে এখানে দেখো এটা দুটো হয়ে গেল, এটা দুটো হয়ে গেল, এটারও দুটো হয়ে গেল, এটারও দুটো। এবার দেখো 2 4 6 8। ঠিক আছে, এইভাবে মিথেনের গঠনটা হয়, তোমরা ভালোভাবে দেখে নাও। দিয়ে এখান থেকে কি হয়ে যাবে? CH4। এবার এক বন্ধনগুলো দেখাতে পারো, প্রত্যেকটাতে এক বন্ধন, দিয়ে এটা হয়ে গেল CH4 এর গঠন। ঠিক আছে, তারপরে এবার দেখো আমরা করব NH3। NH3টা কি? অ্যামোনিয়ার গঠন। এগুলো সব সমযোজী আয়নগুলো একটু পরে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এবার দেখো NH3, NH3 মানে অ্যামোনিয়া। তাহলে N এর কত হবে? 2,5। এগুলো 7 হয় তার, আর H কত হবে? 1। তাহলে N,
দেখো এখানে হবে একটা এইচ, দুটো এইচ, তিনটে এইচ। তাহলে এখান থেকে এইচ এর ক্ষেত্রে কটি হয়, এক এক এক, আর নাইট্রোজেনের ক্ষেত্রে কটি হয়, 5। ঠিক আছে, এবার দেখো এখানে হবে এন, তারপর এইচ এইচ এইচ। এবার একটা হাইড্রোজেনের, একটা নাইট্রোজেনের, একটা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন, একটা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন। আর দেখো এখানে দুটি ইলেকট্রন এক্সট্রা আছে, তো সে দুটো থেকেই যাবে, এটা কি বলা হবে, নিঃসঙ্গ জোড়। তারপরে এইভাবে দেখো পরপর যুক্ত হয়ে যাবে, দিয়ে 2 4 6 8। ঠিক আছে, দেখো 2 4 6 8, তাহলে এইভাবে 8টি ইলেকট্রন হয়ে গেল। দিয়ে এখান থেকে কি তৈরি হলো, এন এই, আচ্ছা আচ্ছা, এটা এক বন্ধন, এটা এক বন্ধন, আর এটাও এক বন্ধন, এখান থেকে হয়ে গেল NH3। তো এটা NH3 গঠন। তোমরা এইভাবে পরপর লিখবা, আমার মানে ঠিকভাবে আসে না জায়গায়, তাই আমি একটু বেঁকিয়ে লিখছি, তোমরা পরপর লিখবা। তাহলে যাই হোক, এটা হয়ে গেল NH3 গঠন। লাস্ট একটা আমরা করব সমযোজীর ক্ষেত্রে CCl4, CCl4। তারপরে আমরা নেক্সট যেটা বলছি আয়নীয়র ক্ষেত্রে দু একটা দেখাবো, তারপর ক্লাস শেষ। দেখো তাহলে CCl4, তাহলে কার্বনের ক্ষেত্রে কত হবে, দেখো 2, 4। Cl এর ক্ষেত্রে কত হবে, 17, তাহলে 2, 8, 7। ঠিক আছে, এবার দেখো CCl4, তার মানে একটা Cl, দুটো, তিনটে, চারটে। এবার দেখো Cl এর ক্ষেত্রে কটি ইলেকট্রন হবে, 7, 2 4 6 7। এটাতেও 7, 1 2 4 6 7। এটাতে হবে 7, 2 4 6 7। এটাতেই হবে 7, 4 6 7। এবার কার্বনের ক্ষেত্রে 4, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে। এবার দেখো এখানে C, তাহলে আমরা জানি যে দেখো ক্লোরিন যেটা আছে সেগুলো আমি লিখি প্রথমে, ক্লোরিন 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 ক্লোরিন। এবার দেখো কটি ছিল, 7টি ছিল, আর একটি চলে মানে একটি মাঝে রাখবে, তাহলে এখানে 6টি লিখলাম, একটি মাঝে আর একটা একটা কার্বনের। এখানেও সেম 2 4 6, একটা দেখো একটা কার্বনের আর ক্লোরিনের, একটা কার্বনের। এখানেও দেখো সেম, এটা আমি সাইড লিখি, 2 4 6, 7টি ছিল, একটা দেখো ক্লোরিনের, একটা কার্বনের। এখানেও 2 4 6, একটা দেখো এখানে কার্বনের আর একটা ক্লোরিনের। দেখো 8 হয়ে গেল, এটাও 8 হয়ে গেল, এটাও 8 হয়ে গেল, এটাও 8 হয়ে গেল, আর এখানে দেখো 2 4 6 8। ঠিক আছে, এটারও 8 হয়ে গেল। দিয়ে এভাবে চলে এলো CCl4। তাহলে দেখো এই যেগুলো বললাম সব এগুলো আমাদের ছিল সমযোজী যৌগের এই গঠনগুলো, তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করিও। নেক্সট এবার দেখো আমরা আর কয়েকটি আয়নীয় যৌগগুলো আমি দেখাচ্ছি। আগের দিন বোধহয় আমি জাস্ট একটা দেখিয়েছিলাম, আয়নীয় যৌগ কিভাবে করতে হয় সেটা আমি আরো বলছি। তোমরা এবার হেডিং দাও আয়নীয় যৌগ। ঠিক আছে, তারপরে ক্লাস শেষ হয়ে যাবে, আর একটু জাস্ট, ঠিক আছে, আর একটু করে নাও, এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো তাহলে এবার যেমন আমি এটা দেখাচ্ছি, সবচেয়ে সোজা থেকে শুরু করছি, NaCl, তোমরা জানো সোডিয়াম ক্লোরাইড। তাহলে Na সোডিয়ামের ক্ষেত্রে কত হবে, দেখো 2 8 1, আর Cl এর ক্ষেত্রে কত হবে, 2 8 আর 7। এগুলো কেন হয় যদি না জানো তোমরা মুখস্থ করবা, যে 1 এ হাইড্রোজেন, 2 এ হিলিয়াম, 17তে ক্লোরিন, 11তে সোডিয়াম, এভাবে। তাহলে এবার দেখো সোডিয়াম Na, ক্লোরিন Cl, ক্লোরিনের ক্ষেত্রে কয়টি ইলেকট্রন আছে, 7টি ইলেকট্রন আছে, আর সোডিয়ামের ক্ষেত্রে 1টি। এবার দেখো এটা খুব সোজা, একটি ইলেকট্রন বেশি আছে সেটা এদিকে চলে আসবে, তাহলে এটা কমে গেল, তো কি হয়ে গেল, দেখো 8টি হয়ে গেল, তার জন্য মানে শেষ কক্ষে 8টি লাগবে। এবার দেখো এখান থেকে যারা আগের ক্লাস দেখোনি অবশ্যই দেখে নিও। তাহলে এবার দেখো সোডিয়াম আছে, তাহলে সোডিয়ামটা কি হয়ে গেল প্লাস, আর ক্লোরিনটা কি হয়ে গেল মাইনাস, এখান থেকে কি চলে এলো NaCl। তাহলে এইভাবে এটা গঠন হয়। তারপর ধরো আরো আমি দেখাচ্ছি, এটা একটা কি দেখো, যখন একটি ইলেকট্রন দেওয়া হলো তখন এটা আয়নীয় যৌগ গঠন হলো। যখন এভাবে প্লাস আর মাইনাস চলে আসবে সেটা হবে আয়নীয় যৌগ, আর সমযোজী যৌগতে প্লাস আর মাইনাস আসে না। ঠিক আছে, তারপরে এবার আমি দেখাচ্ছি, আর যেমন ধরো Mg, তারপরে আসে Cl2, এটা। ঠিক আছে, তাহলে এবার Mgর ক্ষেত্রে জানো তোমরা কত হবে, 2 8, 2, কারণ এটা 12তে থাকে। হ্যাঁ, তাহলে কিভাবে এলো, 2 আর 8 এ 10 আর 2 এ 12। ক্লোরিনের ক্ষেত্রে যেমনটা জানো তোমরা 17, 2 8 আর 7। তাহলে Mg আর Cl কটি আছে, দুটি, তাহলে এদিকে একটা Cl, এদিকে একটা Cl। Cl এর ক্ষেত্রে কটি ইলেকট্রন হয় শেষে, 7টি ইলেকট্রন হয়। এখানেও দেখো 2 4 6 7। এবার Mgর ক্ষেত্রে কটি হয়, দুটি। এবার বেশি আছে, তাহলে এটা একটা দেখো, এটা একটা। তোমরা এখান থেকে বুঝবা, দেখো দেখো এটাতে দুটো ইলেকট্রন আছে, তাহলে এটাতে বেশি আছে, তাহলে এটা এদিকে দিয়ে দিলে তার জন্য চলে এলো। এবার দেখো Mgতে দুটো ইলেকট্রন ছাড়লে তাই কি হয়ে যাবে, 2 প্লাস, যটা ছাড়বে তটা। এখানে একটা চলে এলো তাই একটা মাইনাস, এখানেও একটা চলে এলো, একটা মাইনাস, দিয়ে এখান থেকে কি হয়ে গেল, MgCl2। লাস্ট আর একটা আমরা দেখাবো, তারপরে আজকের আমাদের ক্লাস শেষ। ঠিক আছে, আর একটা লাস্ট আয়নীয় যৌগ আমি দেখাচ্ছি, সেটা দেখে নাও। এবার আমি একটা ত্রিবন্ধনের করব। হ্যাঁ, যেমন ধরো আমি দেখাচ্ছি AlCl3। ঠিক আছে, এবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত হবে, দেখো
এল তাহলে কত হয়ে যাবে 2,8,3 13, তার জন্য 2 এর 8 10 আর 3 13। আর সিএল এর ক্ষেত্রে কত হবে 17, তাহলে 2 8 আর 7। ঠিক আছে, এবার অ্যালুমিনিয়াম দেখো এখানে একটা সিএল, দুটো, তিনটে। ঠিক আছে, এবার দেখো সিএল এর ক্ষেত্রে কয়টি ইলেকট্রন হয়, 7টি ইলেকট্রন হয়। তাহলে আমি 7টি ইলেকট্রন দেখালাম। এটাতেও দেখো 2 4 6 7, এটাতেও হবে 7 2 4 6 7। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কটি হয়, 3টি ইলেকট্রন হয়। ঠিক আছে, আমি 3টি ইলেকট্রন দেখালাম। এবার দেখো এই ইলেকট্রন একটা এদিকে, একটা এদিকে চলে এলো, আর একটা এদিকে চলে এলো। তিনটেতে 3টে ইলেকট্রন চলে এলো, কারণ একটা করে কম ছিল। দেখো এখানে 3টে বেশি ছিল, 3 জনকে দিয়ে দিলে। যেখান থেকে কি হয়ে গেল, এ এলটা দেখো, এ এলটা হয়ে গেল 3+, কেন 3টে দিলে এখানে দেখো তার জন্য। আর সিএলটাতে একটা মাইনাস এলো, এটাতেও একটা মাইনাস এলো, এটাতেও একটা। যটা মাইনাস আসবে মানে ইলেকট্রন আসবে তটা মাইনাস আসবে, দিয়ে এখান থেকে কি হয়ে গেল AlCl3। তাহলে দেখো এই যে AlCl3 সেটা একটা আয়নীয় যৌগ। লাস্ট একটা প্রশ্নের উত্তর কমেন্টে তোমরা বলো যে সমযোজী যৌগ কয় প্রকার হয়। আজকে আমি পড়ালাম, তোমরা অবশ্যই কমেন্টে বলো সমযোজী যৌগ কয় প্রকার হয়। এবার এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার দেখতে থাকো। আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক আছে, দেখো একটা ক্লাস 8-এর সব কয়টা ভিডিও পরপর দেওয়া আছে, সেগুলো থেকে দেখতে থাকো। আমাদের ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমরা এটা কমেন্টে অবশ্যই বলো সমযোজী যৌগ কয় প্রকার হয়।